আমি জানি সবার মনে এখন একটা খুব বড় একটা কনফিউশন আছে, কোয়েশ্চেন আছে যে মার্কেট যে পরিস্থিতিটা আর কি দাঁড়িয়ে আছে 23,850-এর কাছে ক্লোজিং দিয়ে। তো এখান থেকে অনেকে বুলিশ সাইড ভাবছে যে বুলিশ সাইডে যাবে মার্কেট 26,000-এর দিকে, অল টাইম হাই ছবে ইনস্ট্যান্টলি ইন 1 মান্থ 2 মান্থ হোয়াট এভার। অ্যান্ড অনেকে আবার বলছে যে 22,000-এর দিকে যাবে, নিচের দিকে গেলে যেতে পারে। মোট কথা এখান থেকে আবার যে আগের বার যে পড়েছিল 23,800 থেকে, ওখান থেকে এরকম আবার 23,500 23,800 থেকে পড়বে। অনেকে আবার বলছে ব্রেকআউট করে 24,000 ব্রেকআউট করলেই উপরের দিকে চলে গিয়ে 25 তারপরে 26,000 যাবে। তো দু রকম ব্যক্তি আছে। বাট আপনারা জানেন আমার একটা কথা আছে যে আমি আমারটা বলবো, সে আমি ভুল হই ঠিক হই পরের ব্যাপার, বাট আমি আমারটা বলবো সেটা হবে ওয়ান সাইডেড। আপনার আলাদা অ্যানালাইসিস হতেই পারে। আপনার অ্যানালাইসিসটা অ্যান্ড সবার কেমন অ্যানালিসিস আমাদের কমিউনিটিতে, তার জন্য আমরা আগে থেকেই দিচ্ছি। ভিডিওটা পুরো শেষ করার আগেও হতে পারে বা পরেও হতে পারে। নিচে দেওয়া ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ফ্রি অফ কস্টে টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে 5,500-এরও বেশি লোক জুড়ে আছে। তো এখানে একটা পোল দিয়েছি একটু আগে যে আপনার মতে মার্কেটে কি হবে, কোন দিকে যাবে, 26,000 আগে ছবে নাকি আবার 22,000 ছবে। ওখানে ক্লিক করে দেবেন যেটা আপনার ইচ্ছা। তো ওখান থেকে আমরা বুঝতে পারবেন, ক্লিক করার পর আপনারাও বুঝতে পারবেন যে মেজরিটি কি বলছেন, আমার ভিউয়াররা কি বলছে মেজরিটি। তো এখানে আমি কি কি লিখেছি আজকে, যে মার্কেট 26,000-এ কি যাচ্ছে নাকি সামনে আবার একটা ধস বা পতন যেটা বলতে পারেন আসছে। 24,000 ছুঁয়ে এখন 23,850 আছি, তো অ্যাপ্রক্স 100-150 পয়েন্ট উপরে। 24,000 ছুঁয়ে আবার কি 21,800 বা লোয়ের কাছে আমরা কি আসবো, নাকি সামনের সপ্তাহে আর কি কি লুকিয়ে আছে বা কি কি দেখা উচিত সামনের সপ্তাহে যেটা মার্কেটকে উপর বা নিচ করতে পারে। ট্রাম্পের ট্যারিফ বাদ দিয়ে কথা বলবো। অনেক ট্রাম্পের ট্যারিফ নিয়ে কথা বলেছে আর নিজেরও আমার ভালো লাগছে না, একই জিনিস আমার বারবার বলতে ইচ্ছা করে না। আবার নতুন কিছু বললে দেখবো, মেজর কিছু বললে বাট মাইনার দু একবার এই 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 বলবো সেই বলবো, চায়না এই বলেছে, দরকার নেই। আচ্ছা, কোয়েশ্চেন্স অনেক আছে, আমি পরে নিয়ে নেবো। ফার্স্টে আমি কি করবো, ফার্স্টে আমি চার্টের দিকে যাই। একদম ফার্স্টে আমি চার্টের দিকে যাবো। চার্টের দিকে ততক্ষণ চার্টটা লোড হোক, অ্যান্ড ততক্ষণ লোডিং টাইমের মধ্যে বলে দিই যে আপনি যদি আমার নিউ হন চ্যানেলে, তো এরকম দেশ বিদেশে কি চলছে যেটা স্টক মার্কেটকে অ্যাফেক্ট করতে পারেন, ম্যাক্রো ইকোনমিক্স যদি বুঝতে চান, মার্কেট রিলেটেড কিছু জানতে চান, মার্কেটের ডেপথে গিয়ে গ্লোবাল ইন্ডিয়ান সব কিছু, তো সেই ক্ষেত্রে পুরোপুরি এখানে ডিসকাশনস হয়। আপনারা চাইলে এখানে সাবস্ক্রাইব করতে পারেন। যদি প্রথমবার আসছেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে নেবেন। এখানে সাবস্ক্রাইব অপশন আছে, এখানে সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব লেখা থাকবে, এটা প্লিজ করবেন। যেটা আপনার জন্য হলে ইচ অ্যান্ড এভরি ভিডিও তাহলে আপনার নোটিফিকেশন আসতে থাকবে, বুঝতে পারবেন আমি ভিডিও ছেড়েছি, নাহলে অনেক কিছু মিস হয়ে যাবে। তো কারেন্টলি আমি যদি আজকে আসি, হ্যাঁ চলে এসেছে, নিফটি আছে 23,851। এখান থেকে দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম এখান থেকে একবার পড়েছিল, এখানে উঠে একবার ফার্স্ট টাইম পড়েছিল, অ্যান্ড তারপরে আবার বেড়েছিল। এই যে যখন বেড়েছিল তখন আমি বলেছিলাম যে 2 এপ্রিলের পর আবার পড়তে পারে মার্কেট, অ্যান্ড সেই হিসেবে তারপরে আবার পড়েওছে, নতুন লো লাগাতে পারে, নতুন লো লাগিয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে সেকেন্ড টাইমটা, যখন আমি বলেছিলাম সেকেন্ড টাইমটা। আবার সেম জায়গাতেই থার্ড টাইম 23,850-এর কাছাকাছি আমাদের আজকে ক্লোজিং দিয়েছে, প্রিসাইসলি 23,851-এ পুরোপুরি আমাদের ক্লোজিং দিয়েছে। তো এই জায়গাটা একটা রেজিস্ট্যান্স হিসেবে তো কাম করছেই। তো এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে কি নিচে আসতে পারে না উপরে যেতে পারে, সেটা তো আনেওয়ালে কোনো স্টেটমেন্ট বা একটা ভালো নিউজ খারাপ নিউজেই বুঝবো। বাট আমার মতে কি হতে পারে সেটাও আমি আজকে ভিডিওতে বলবো। সরি, এখানে ফার্স্টে আমি একটা জিনিস ইন্ডিকেটর দিয়ে সার্চ করি। এখানে আরএসআইটা খুব ইম্পর্টেন্ট একটা ইন্ডিকেটরের মধ্যে বলতে পারেন যে আমার সবই ল্যাগিং লাগে, বাট আরএসআইটা আমার একটু হলেও ভালো লাগে, একটু লং টার্ম ফ্রেমে, মানে একটু 1 ডে বা 1 উইকের চার্টে আমার খুব ভালো লাগে। তো 1 ডে চার্টেই যদি আমি ফার্স্টে দেখি, দুবার লেগে গেছে সরি, হ্যাঁ 1 ডে চার্টেই যদি দেখি, তো আমরা জানি 70 বা তার ওপরে থাকলে ওখান থেকে মনে হয় যে মার্কেট একটা পড়বে বা একটা ওভার বাইং হয়ে গেছে, এবার সেলিং জোনে আসছে। দেখতে পাচ্ছেন 70-এর কাছে এসছে, অ্যান্ড এখান থেকে আবার একটা লো লাগিয়েছে, নিফটি লো লাগিয়েছে নতুন, তো 70-র একটু উপরে গিয়ে এসছে। মার্কেট যখন অল টাইম হাই ছিল, তো তখন ওইখান থেকে লাইফ হাই থেকে আবার একটা ওই 80-80-র কাছাকাছি 77-78 থেকে আবার পুরো আর সেটা ধারাম করে পড়ে একদম 30-র কাছে নিয়ে গেছে। 30 মানে ওখান থেকে বাইং করলেও করা উচিত, বাইং এর জন্য অ্যাভারেজ করা উচিত। দেখুন 30-র নিচে 20-22-এর কাছে চলে গেছে, তখন এখান থেকে আবার উপরে গেছে, বাট 70-এর কাছে গিয়ে আবার নিচে চলে গেছে। সেটাই যদি আমি এখন দেখি, কারেন্টলি আরএসআই
আজকের দিনে আছে 62.57, 62.5। তো এটা যদি 70-এর কাছে যায় তা এটা একটা ইন্ডিকেশন যারা আরএসআই দেখে যে 70, 72, 75 এই রেঞ্জটা, মানে এখানে যদি আটটু উপরে উঠেও যায়, লাইক সে 24,000, 24,200 যদি একটু উঠেও যায়, তাহলে এখান থেকে আবার একটা মেজর সেলিং দেখা যেতে পারে যদি আরএসআই এরকম হতো, বা আরএসআই যদি উপরে যায়, মার্কেট উপরে গেলে আরএসআই তো উপরে যাবেই। তো সেই ক্ষেত্রে এখানে একটা সেলিং আবার দেখা যেতে পারে। এবার আপনারা দেখবেন, আমি আগেও বলেছি, এইখানে নিচে ভালো নিউজ আসে অ্যান্ড ওপরে খারাপ নিউজ আসে মার্কেট ফেলার জন্য। দেখবেন উপরে হয়তো খারাপ নিউজ আসলো, কিছু হয়তো ক্রিয়েট করা হলো। খারাপ নিউজের মধ্যে কি আসতে পারে নেক্সট উইকে, কি কি লুকিয়ে আছে? কিছু লুকিয়ে নেই, আপনাদের সামনেই আছে সবকিছু, যেটা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট আমাদের আসা শুরু হয়ে গেছে। কোয়ার্টারলি রেজাল্ট মানে 3 মাস অন্তর অন্তর এক একটা কোম্পানি যে তাদের কেমন কি, মানে যেমনি আমরা রিপোর্ট কার্ড আমাদের যে বাচ্চাবেলা হয় সেমনি কেমন কি পড়াশোনা করছে, তো এরকম কেমন কি ব্যবসা করছে, প্রফিট হচ্ছে কি লস হচ্ছে কি, নেট প্রফিট বাড়ছে কি গ্রস প্রফিট বাড়ছে কি রেভিনিউ বাড়ছে, সেইগুলো দেখে আমরা বুঝতে পারি। দেখুন কোয়ার্টারলি রেজাল্ট ইনফোসিসের আজকে বেরিয়েছে, ঠিক আছে, দেখুন ইনফোসিসের আজকে বেরিয়েছে, সব পুরোপুরি এখানে দেওয়া আছে। তারপরে জিও ফিন্যান্সের বেরিয়েছে, এইচডিএফসি লাইফের বেরিয়েছে, তো এইগুলো বেরিয়েছে। এবারে আনেওয়ালে আজকে তো 17 থেকে 11টা বেরিয়েছে, 18 তারিখ 9টা বেরোবে। 9টার মধ্যে কি কি? ম্যাস্টেক, নেটওয়ার্ক 18, তারপরে আপনি ইয়ারি ডিজিটাল বেরোবে, রোজ ল্যাবস বেরোবে, এইগুলোর মধ্যে আরো অনেক কিছু আছে বেরোবে। 19 তারিখ শনিবার হয়তো একটু কম বেরোবে, 5টা বেরোবে, তার মধ্যে বড় হচ্ছে এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, ইয়েস ব্যাংক, এইগুলো। 20 তারিখ সানডে কোনো কাজ হয় না, কিছু বেরোবে না। 21 তারিখ অ্যান্ড 22 তারিখ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ভাইটাল, 15টা অ্যান্ড 14টা, দুদিনে 29খানা কোয়ার্টারলি রেজাল্ট বেরোবে। তারপরে তো চলতেই থাকবে। তো কোয়ার্টারলি রেজাল্ট এরম আস্তে আস্তে আসতে থাকবে। অ্যান্ড আপনার যদি মনে করাই যে মার্কেট যখন এখান থেকে পড়েছিল, গ্লোবাল মার্কেটে কোনো অসুবিধা কিন্তু ছিল না। এখান থেকে যখন পড়েছিল এফআইআই সেলিং এ পড়েছিল, গ্লোবাল মার্কেটে কি কোনো অসুবিধা ছিল? দি অ্যান্সার ইজ নো। ভ্যালুয়েশন একটু অসুবিধা ছিল, ওভার ভ্যালুড হয়েছিল, ঠিক আছে, একটুখানি হলেও ওভার ভ্যালুড হয়েছিল। কিন্তু এখানে প্রবলেম ছিল হচ্ছে কোয়ার্টারলি রেজাল্টের মানে আগের বার যখন কোয়ার্টারলি রেজাল্ট বাজে আসছিল, তখন এফআইআইরা এর জন্য সেল করছিল যে একটা ব্যবসায় তখনই ইনভেস্ট করবো আমি যখন সেই ব্যবসাটা ভালো করবে, যখন সেই ব্যবসাটা বাড়বে, নেট প্রফিট বাড়বে, রেভিনিউ বাড়বে, তার সাথে নেট প্রফিট বাড়বে, গ্রস প্রফিট বাড়বে, সবই বাড়বে, ইপিএস বাড়বে, সব বাড়বে। কিন্তু সেটা যদি ডিক্লাইন করে, সেলস কমে যায়, তার জন্য রেভিনিউ কমবে, সেলস কমলে, অ্যান্ড রেভিনিউ কমলে হয়তো নেট প্রফিটও কমবে। সেটা যদি হয় তাহলে এফআইআই এরা কেন ইনভেস্ট করছে? একটা কোম্পানিতে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে তো সেই কোম্পানিটাকে সেল করতে হবে ভালো, সেই কোম্পানিটাকে চলতে হবে বাজারে ভালো, মানুষ যাতে কনজিউম করে ভালো। তো মানুষ যদি কনজিউম না করে, বিক্রি বাট্টা না হয়, তাহলে কোম্পানির ইনকাম হবে না, ইনকাম না হলে শেয়ারের দাম কি করে বাড়বে? এফআইআইরা তাহলে কিনবে কেন? বেচবে উল্টে। তো এইটার জন্য এফআইআইরা বেচেছে। অ্যান্ড মেনলি গ্লোবাল মার্কেটে কোনো বাজে কিছু ছিল না, আমেরিকান মার্কেট তারপরেও বেড়েছে 3-4 মাস পর। আমেরিকান মার্কেট তো ট্যারিফের জন্য এখান থেকে পড়া শুরু হলো। তো তারপরে ইন্ডিয়ান মার্কেট শুধু পড়েছে। ভ্যালুয়েশন, কোয়ার্টারলি রেজাল্ট, ঠিক আছে। কোয়ার্টারলি রেজাল্ট একটা বড় একটা বিষয়। দেখা যাক যে এইবারের কোয়ার্টারলি রেজাল্টটা কেমন কি হয়, ভালো হয় কি খারাপ হয়, তো ওটা একটা দেখার বিষয়। সেকেন্ড থিং, আমি কি বলছি, মার্কেট যখন বাড়ে না, একবার বুঝিয়ে দিই। মার্কেট যখন বাড়ে তখন আস্তে 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 উপরে যাওয়াটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? মার্কেট যখন কমছে, ঠিক আছে, এবার ক্যান্ডেল ওয়াইজ ধরুন বাড়ছে না, যদি এরকম একটু এক এক দিন এরকম একটু বাড়ছে, এটা খুব ভালো। আস্তে আস্তে একটু সাইড ওয়েজ থাকছে, আবার একটু বাড়ছে, আবার একটু বাড়ছে, এইটা হলে আমি হয়তো বলতামও না, যে একবারও বলতাম না যে পড়বে, এখান থেকে পড়ার কথা ভাবতামও না, বা 99% বলতাম যে হয়তো পড়বে না বা কিছু। কিন্তু এইটার জায়গায় যদি এরম করে বাড়ছে ঠিকই, এরম করে বাড়ে, এখান থেকে এখানে যেটুকু গেল, ধরুন 22,000 থেকে এখানে 24,000 গেল, এটাও 22,000 থেকে 24,000 গেল, উদাহরণ দিচ্ছি নিজের মতো চার্ট বানিয়ে লিখে। তো এরকম গেল, তো এইটা একটা কনফিডেন্স আসে না বায়ারের প্রতি, মানে আরো বাইং করার প্রতি। কেন? বিকজ মনে হচ্ছে আরো মার্কেট পড়বে। কেন? এখানে বড় বড় গ্যাপ আছে, দেখতে পাচ্ছেন এই গ্যাপগুলো ফিল হয়, 99% এই গ্যাপগুলো ফিল হয়, আজ না হোক কাল হয়। অ্যান্ড যখন মাল্টিপল গ্যাপস থাকে, যখন একটা বড় একটা গ্যাপ আছে অ্যান্ড তারপরে আস্তে আস্তে মার্কেট বাড়ছে, তো সেটা হয়তো পরেও ফিল হতে পারে।
হয়তো 5 বছর পরে ফিল হলো, সেটাও হয়, বা ফিল না হলো, ওই 1% কেসে ওটা হতে পারে। কিন্তু যখন মাল্টিপল গ্যাপস আছে, 2বার 3বার 4বার গ্যাপ আছে, গ্যাপ দিয়ে দিয়ে বাড়ছে, তখন মাল্টিপল গ্যাপটা আমি দেখেছি 99% বলছি, বাট 100%ই ফিল হয়। 100% সেবি রুলসে কিছু বলা উচিত না এখানে, বাট ফিল হয়। এখানে দেখুন, এখানে একটা ছোট্ট ক্যালকুলেট করেছি, 16 পয়েন্টের গ্যাপ এখানে একটা তৈরি হয়েছে। আবার এই রেড ক্যান্ডেলের থেকে এই গ্রিন ক্যান্ডেলটা দেখুন আবার গ্যাপ ক্রিয়েট হয়েছে। আবার এই গ্রিন থেকে এই রেড ক্যান্ডেলের উইক অবধি দেখুন একটা বড় একটা গ্যাপ, সে দেখতেই পাচ্ছেন, আপনার কাছে ভিজিবল, আপনার কাছেও চার্ট আছে, ক্রিয়েট হয়েছে। এই তিনখানা যে গ্যাপ, আমি এইটা ছোটটা, এখানে গ্যাপ আছে 16 পয়েন্টের, ছাড়া উচিত না, বাট এই মাইনারটা ছেড়ে দিন, দুটো যেই মেজার বড় বড় গ্যাপ ক্রিয়েট হয়েছে, এটা তো তাহলে ফিল হতে আসছেই। সব গ্যাপ তো এরকম মানে মানে এরকম না যে এটা তো মাল্টিপল গ্যাপের মধ্যেই পড়ছে, যেটা আমি বলছি, একটা গ্যাপ বড় গ্যাপ সে পরে ফিল হচ্ছে এমন তো না। এটা এমন একটা গ্যাপ, এই গ্যাপটা মার্কেট উপরে উঠবে তখন ঠিক ফিল হবে, বাট এখানে কি মাল্টিপল গ্যাপস আছে, দেখতে পাচ্ছেন মাল্টিপল গ্যাপস। দেখুন এখানে গ্যাপ ছিল, আবার ফিল হয়ে গেছে, এখানে গ্যাপ ছিল, এখানে ফিল হয়ে গেছে, দেখুন না মার্কেট পড়েছে, বাট এখানে আবার ফিল করে তারপরে আবার নিচে নেমেছে। এখানটা গ্যাপ ছিল, ঠিক ফিল করে দিয়েছে। আবার যে আগের ভিডিওতে, আগে যে 10-15 দিন আগে বলছিলাম যে গ্যাপ আছে, গ্যাপটা ফিল করার জন্য হয়তো নিচে আসবে, আরো এই একটা গ্যাপ, দুটো গ্যাপ, তিনটে গ্যাপই ফিল হয়ে গেছে। আবার নিচে নামার সময়, এই সোমবার, আগের সোমবার নিচে নামার সময় এতটা বড় গ্যাপ দিয়ে ডাউন গেছে, দেখুন পুরোটা ফিল হয়ে গেছে, দেখুন পুরোটা প্রায় ফিল হয়ে গেছে, এত বড় গ্যাপটা পুরো ফিল হয়ে গেছে। কিন্তু এইখানে যে গ্যাপগুলো ক্রিয়েট হচ্ছে, তাহলে এগুলো কি আর ফিল হবে না? এগুলো কি স্পেশাল ক্যান্ডেলস? তাহলে ফার্স্ট গ্যাপটা যদি ফিল হয়, তাহলে এখানেই আসছে আপনার মোটামুটি 22,900 22,800 কাছে তো আসতেই হচ্ছে। সেকেন্ড গ্যাপটা যদি ফিল হয় 22,500 22,400 কাছে অ্যাভারেজে আসতেই হচ্ছে। থার্ড গ্যাপটা 16 পয়েন্টের যে গ্যাপ আছে ছোট্ট, সেটা যদি ফিল হয় তাহলে তো অ্যাপ্রক্সিমেটলি 22,200 22,100 কাছে আসতে হচ্ছে। অ্যান্ড 22,200 22,100 আসা মানে নতুন লোর ফর্ম হবে, বা এখানে ডবল বটম বানাবে। সিম্পল অ্যাজ এইটুকু আমি ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং আমার মধ্যে আছে, যে 22,200 22,100 আসার মানে 22,800 21,800তে আসছে, অ্যান্ড 21,800তে এসে থেমে থাকবে না, না এখানে ডবল বটম বানাবে, না এখান থেকে আবার নতুন লো বানাবে। তখন সেটা আসার পরে আমি নতুন অ্যানালাইসিস করবো, এত তাড়াতাড়ি বলে লাভ নেই। কিন্তু এই গ্যাপগুলো দেখে আমি আপনাকে কি করলাম, সতর্ক করলাম। অনেকে মজায় কিনতে যাচ্ছিলেন যে এখানে শেয়ার কিনবো, এখানে মিউচুয়াল ফান্ড কিনবো। হ্যাঁ, মিউচুয়াল ফান্ড কিনতে পারেন, এসটিপি করতে পারেন, যেটা আমি আমার ক্লায়েন্টসদের কিছুদের শুরু করেছি, যাদের অনেক বড় টাকা আছে তাদের শুরু করেছি। ছোট টাকা যাদের আছে অল্প 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 করে কিনলেও হয়, বা সেটাও এসটিপি করা যায়। কিন্তু এসটিপি করে শর্ট টার্ম 6 মাসের একটা এসটিপি, বা 3 মাস 4 মাস আপনার অ্যানালিসিস হিসেবে যেটা, বা 12 মাস যেটা ফিট করে, সেটা এসটিপি করলেন। যে বাই চান্স আমার মার্কেটটা পরের মাস থেকে এসটিপি চালু হলো, বাই চান্স মার্কেটটা যদি পরের মাসে ডাউন যায়, তাহলে সেখানেও ইনভেস্ট হচ্ছে। তারপরের মাসে যদি ডাউন থাকে সেখানেও ইনভেস্ট হচ্ছে, তারপরের মাসে বাই চান্স আপ হলো সেখানেও ইনভেস্ট হচ্ছে। তো অ্যাভারেজ হয়ে যাচ্ছে। লং টার্মে নিফটি যদি 50,000 70,000 বা 1 লাখ যায়, 23,000 কি 22,000 কি ডাজেন্ট ম্যাটার, বাট যতটা যা পাওয়া যায় এক্সট্রা আলফা, দ্যাটস ইট। তো এখানে আমি আপনাকে সতর্ক করলাম যে এখানে একটা বড় বড় 2-3টে গ্যাপ আছে। তো এখানে তো গ্যাপ ফিল আমার তো মনে হচ্ছে হবেই। অ্যান্ড তার জন্য একটা বাজে নিউজ বাকি আসা, কোয়ার্টারলি রেজাল্ট হতে পারে, সেটা পর 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 বাজে কোয়ার্টারলি রেজাল্ট, সেটা হতে পারে। সোমবার থেকে আপনারা বুঝতে পারবেন কি হচ্ছে না হচ্ছে। অ্যান্ড তার আগে হয়তো আমরা, তার আগে হয়তো আমরা 24,000টা একবার টাচও করতে পারি। আমরা বলি এখানে একটা আগেও একটা ডিসকাস করেছিলাম, এখানে বসে আছে একটা লিকুইডিটি ট্র্যাপ জোন, এটাকে বলা হয় একটা লিকুইডিটি ট্র্যাপ জোন। এই জায়গাটাকে, এই 24,000-এর কাছাকাছি এই জায়গাটাকে বলা হয় লিকুইডিটি ট্র্যাপ জোন। কেন লিকুইডিটি ট্র্যাপ জোন? এইখানে রেজিস্ট্যান্স আছে ক্লিয়ারলি, তো এইখানে অনেকে স্টপ লস উপরে, রেজিস্ট্যান্সের উপরে বানিয়ে রাখবে, ধরুন 100 পয়েন্ট উপরে 200 পয়েন্ট উপরে স্টপ লস এসএল লাগিয়ে রাখবে। তো ওইখানে হিট করে স্টপ লস গুলো খেয়ে হয়তো নিচে আবার আসতে পারে এখানে। তো ওই জন্য ওই 24,000 বা 24,200 অব্দি যাওয়া কোনো বড় ব্যাপার না, সেটা লিকুইডিটি ট্র্যাপ জোন। অ্যান্ড এই জায়গাটাকে বলি, রেজিস্ট্যান্সের কাজটাকে বলি আমরা, আগেও বলেছি, সাপ্লাই জোন। দ্যাটস ইট, ঠিক আছে, এই অবধি। এবার যদি আমরা একটুখানি হালকা ওআই ডেটার দিকে যাই, যদিও বা আজকে বৃহস্পতিবার ক্লোজ হয়েছে, কালকে মার্কেট বন্ধ, আবার সোমবার ডিরেক্টলি খুলবে, তো সোমবার একটু চেঞ্জেস হয়ে যাবে ওআই নিয়ে। তো আজকে এইটুকুনি, অনেকে পজিশন হালকা করে গেছে, বাট স্টিল ওআই ডেটা আমাদের আজকের দিনেও কি বলছে যখন ভিডিওটা বানাচ্ছি, তো একবার একটুখানি ডিসকাশন করে নিই। তার মধ্যে বলে দিই, যদি আপনারা কেউ নতুন অ্যাকাউন্ট খুলে, এনজে ওয়েলথ টপ ব্রোকার, ইন্ডিয়ার সব থেকে টপ ব্রোকার কি এনজে ওয়েলথ, যেটা আমরা প্রেফার করি। ধরুন টপ এমএফডিস মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর বা এউএম, আপনারা এটা সার্চ করতে পারেন, টপ এমএফডি ইন ইন্ডিয়া।
ফার্স্টেই আসবে এনজে ওয়েলথ, তারপরে এনজে ইন্ডিয়া ইনভেস্ট, তারপরে আসবে এসবিআই। তো এর থেকে বেশি টাকা কেউ সামলায় না এখন। আপনি এরম সার্চ করতে পারেন, আপনি এটাও সার্চ করতে পারেন, টপ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার্স ইন ইন্ডিয়া, যেখানেই সার্চ করবেন নাম পরপর আসবে এসবিআই, এনজে ওয়েলথ, এইচডিএফসি, অ্যাক্সিস, প্রুডেন্ট। আপনারা বলবেন বেশিরভাগ লোকে অনেকের কোশ্চেন আছে, দু একজন, বেশি না, এইচডিএফসি, অ্যাক্সিস, এসবিআই এর নাম শুনেছি, এনজে ইন্ডিয়া ইনভেস্ট বা এনজে ওয়েলথের নাম শুনিনি। কেন? দি রিজন ইজ আপনারা কোনোদিন মিউচুয়াল ফান্ডের জন্য নাম শোনেননি। এনজে ওয়েলথের ব্যাংক নেই কোনো, আপনারা এগুলো ব্যাংকের জন্য নাম শুনেছেন। এসবিআই ব্যাংকের জন্য ফার্স্টে আপনি গিয়ে অ্যাকাউন্ট খুলেছেন, মিউচুয়াল ফান্ডের জন্য ব্যাংকে যাননি। এইটা বাবা মার থেকে বা কিছু সারা জীবন ইউজ করে। তো এটা এনজে ওয়েলথ ইজ নট আ ব্যাংক, এটা শুধু এএমসি, এনজে নিজস্ব মিউচুয়াল ফান্ডও আছে। তো ওই জন্য এনজের হয়তো নাম শুনেননি, হতে পারে, এত বড় হওয়া সত্ত্বেও শোনেননি। রিজন ওটাই, ব্যাংকের জন্য নাম শুনেছেন, এইচডিএফসি ব্যাংকের জন্য শুনেছেন, অ্যাক্সিস ব্যাংকের জন্য শুনেছেন, আইসিআইসিআইও ব্যাংকের জন্য শুনেছেন। মিউচুয়াল ফান্ডের জন্য কি প্রচলিত হয়? দি অ্যান্সার ইজ নো। পরে বুঝেছেন যে মিউচুয়াল ফান্ড এখান থেকে করা যায়, বাট এনজে ওয়েলথ সব থেকে বেশি টাকা সামলায় মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে, অনলি মিউচুয়াল ফান্ড, এদের কোনো ব্যাংক নেই, অনলি এএমসি, যেটা সেফ সিকিউর আরও বানিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে যদি আপনি এনজে ওয়েলথ থেকে অ্যাকাউন্ট খুলে আপনি যদি আমার গাইডেন্স, আমাকে অ্যাজ আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর রাখতে চান, তো আমাদের নিচে দেওয়া নাম্বার দেওয়া আছে, আপনি সেটা কন্ট্যাক্ট করতে পারেন। 7003684863, ওটা আমার পার্সোনাল নাম্বার। যে কোনো দিন রাত 8টা থেকে 10টার মধ্যে, রবিবার ছাড়া ফোন করতে পারেন। আর একটা নাম্বারও আছে, আমাকে না পেলে কৌশিক পলের নাম্বার, কৌশিক হচ্ছে আমাদের পার্টনার, তো তাকেও করতে পারেন কল। একটু রাশ যাচ্ছে তো একটু ডিলে হবে আমাদের, আগে থেকে বলে রাখলাম। আপনাদের ইনভেস্টমেন্টসগুলো শুনে করতে অফলাইনে, অনলাইনেও করতে পারেন, আমাদের প্যান, ইমেল আইডি, ফোন নাম্বার পাঠিয়ে, অ্যান্ড অফলাইনে দেখা করে গোল ডিসকাস করেও করতে পারেন। যতদিন না আপনার গোল কমপ্লিট হচ্ছে 50 lakhs বা 1 year, ততদিন আমরা থাকবো আপনার সাথে, বলে বলে ঠিক করিয়ে দেবো। আচ্ছা, মার্কেট আছে এইখানে, তো আমরা ওয়াই ডেটা যদি দেখি কারেন্টলি অলমোস্ট ইকুয়াল আছে, তো এখানেই সাইডওয়েজ লাস্টে ওই জন্য ঘুরেছে। সারপ্রাইজিংলি যদি আমি দেখি 24,000-এ 23,924 ম্যাক্সিমাম ওয়াই আছে, ঠিক আছে, কল সেলিং এর দিকে। তো এই জন্য 24,000 অব্দি আসলে আসতেই পারে, নো প্রবলেম। বাট খুব বেশি, হ্যাঁ আমরা বুঝতে পারছি পজিশন অনেকে হালকা করে গেছে, ওভারনাইট উইকলি রাখেনি, হয়তো সোমবার বাড়বে, চেঞ্জেস অনেক কিছু হয়ে যাবে, বলা উচিত না এখন। স্টিল আমি আজকের হিসাবে দেখাচ্ছি ডেটা, 24,000-এর উপর যে 24,200, 24,500, ওইগুলোতে অত বেশি ওয়াই নেই, যে হয় না 1 lakh 2 lakh ওয়াই, ওগুলো নেই। তো ওটা সারপ্রাইজিং। বাট আমি যদি দেখি নিচের দিকে, যদি দেখি ওয়াই, তাহলে 23,800 থাকার কথা থাকবেই। অ্যান্ড দেখবেন 94,000 বা 1 lakh, এই যে 1,26,000, এটা দেখবেন আছে 23,000-এ আছে সাইকোলজিক্যাল লেভেল, ঠিক আছে, 23,000-এর কাছে আছে। 23,000-এর পর 22,500-তে আছে 77,000 মতো, এরকম আছে। তো সেই ক্ষেত্রে এখান থেকে আর বাকি সব হালকাই আছে, তেমন কিছু কোয়ান্টিটি বেশি নেই, এরকম আছে। তো 23,000-এর দিকে একটু ম্যাক্সিমাম আছে রেদার দেন উপরের দিকে। বাট এটা বলা এখন উচিত না, বিকজ মার্কেট এখন কি খুলবে সোমবার, তো সেই হিসেবে অনেক কিছু দেখে দেখে লোকেরা ইনভেস্ট করবে বা ট্রেড করবে, রাইট? তো আমরা বুঝলাম মোটামুটি। তাই এখান থেকে একটা রিমাইন্ডার দিয়ে দিই যে গ্যাপটা কিন্তু আছে, গ্যাপটা কিন্তু ফিল হতে এনি টাইম একটা বাজে নিউজ আসবে বা কোয়ার্টারলি রেজাল্ট কিছু যদি বাজে চলে আসে, বড় বড় নিফটির ভিতর যে স্টকস আছে সেইগুলো রিলেটেড স্টকসে, তাহলে কিন্তু নিফটি এখান থেকে আসতে বেশি টাইম নেবে না। অ্যান্ড যদি আপনাদের আলাদা কিছু ইন্ডেক্সে ইনভেস্ট করা আছে স্মল ক্যাপ মিড ক্যাপ, তো আপনারা নিফটি দেখবেন না, আপনারা একটু স্মল ক্যাপ মিড ক্যাপ দেখুন। নিফটি দেখুন, মার্কেট নিয়ে আপনি দেখুন, পড়াশোনা করুন, স্টাডি করুন, সেটা দেখা উচিত ইচ অ্যান্ড এভরি ডে। বাট স্টিল আপনারা আপনাদের ইন্ডেক্সটাও একটু ফলো করুন, স্মল ক্যাপ মিড ক্যাপ এগুলো ফলো করুন, রাইট? ওকে, আগের ভিডিওটা একটা মিস্টেক হয়েছে, এটা বলে দিই, অনেকে শেখার পারপাসে আমার ভিডিও দেখে। আগের ভিডিওতে বলছেন যে বটম দুখানা ক্যান্ডেল মিলে, একটা রেড একটা গ্রিন, দুটোরই সেম লাইনে থাকবে, হচ্ছে আমাদের সেম লাইনে থাকবে। তো সেইটার নাম মারুবুজু না, মারুবুজুতে একটা ক্যান্ডেল নিয়েই হয়, সেটার নাম হচ্ছে টুইজার বটম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ঠিক আছে? তো আমি যদি বাই মিস্টেক, আমার ভিডিওতে কোনো কাট থাকে না, এডিট থাকে না, তো সেই ক্ষেত্রে বাই মিস্টেক যদি আমি কিছু বলে দিই, তো ওটার জন্য ক্ষমা করে দেবেন, সেটাকে আমি রেকটিফাই আমি পরের ভিডিওতে করেও দেবো, ঠিক আছে? ওকে, ফিনান্সিয়াল ফ্রিডম অ্যান্ড ফিনান্সিয়াল সিকিউরিটি, এই দুটোর মধ্যে পার্থক্য কি? সুমন্ত সিং মহাপাত্র ফ্রম পশ্চিম মেদিনীপুর। খুবই ইজি, নাম থেকে বোঝা যাচ্ছে ফিনান্সিয়াল ফ্রিডম মানে আপনি, ফিনান্সিয়াল ফ্রিডম মানে অনেকে ভাবেন যে তাড়াতাড়ি আমি 1 কোটি টাকা বানিয়ে নেবো, যার যেমন সামর্থ্য, যার যেমন গোল, বানিয়ে নিয়ে চাকরি বাকরি ছেড়ে দেবো। বাট এটার নাম ফিনান্সিয়াল ফ্রিডম না, ওটাকে বলে রিটায়ারমেন্ট।
ফিনান্সিয়াল ফ্রিডম মানে 1 কোটি টাকা বা 10 কোটি টাকা যার যেমন গোল বানিয়ে নিলাম, আমি আমার সংসারকে এফোর্ড করতে এখন পারবো সবকিছু, একটু রিল্যাক্স হয়ে গেলাম, পয়সার জন্য, পয়সা ইনকাম করার জন্য আর ভাবতে হলো না, অ্যান্ড নিজের মতো নিজে কাজ করতে পারবো, নিজে যেটা চাই সেটা কাজ করতে পারবো। পয়সা ইনকাম করার জন্যই যে শুধু প্রত্যেকদিন অফিসে যেটা সেটা করতে হবে না, আমি নিজে থেকে একটা ব্যবসা করলাম, নিজে একটু আর্টিস্টিক কিছু ভালোবাসি সেটা করলাম, ক্রিয়েটিভ কিছু করলাম, যেটা আমার স্বপ্ন ছিল সেটা আমি চেস করবো, অ্যান্ড অলরেডি আমার একটা 1 কোটি 2 কোটি 5 কোটির একটা কর্পাস হয়ে গেছে। তো আমি কাজ করছি নিজের ইচ্ছা মতো। তো চাকরি ছাড়াটা না, প্যাশনকে ফলো করছি, বাট আমার হয়ে গেছে, এটাকে বলে ফিনান্সিয়াল ফ্রিডম। মানে পয়সা নিয়ে আর ভাবতে হচ্ছে না, তো পয়সা নিয়ে আর ভাবতে হচ্ছে না, এটা নিয়ে ফ্রিডম পেয়ে গেছি। আর ফিনান্সিয়াল সিকিউরিটি মানে যেখান থেকে যা আপনি যেখানে যা ইনভেস্ট করছেন, কাউকে আপনি, হ্যাঁ ব্রোকারকে ওটিপি দিতে পারেন, ডিস্ট্রিবিউটারকে ওটিপি দিতে পারেন, নাহলে কাজ হবে না, কিন্তু বাইরে অন্য কাউকে, সে চেনা হোক অচেনা হোক, কাউকে ওটিপি দেবেন না, কাউকে আপনার পাসওয়ার্ড শেয়ার করবেন না, ব্যাংকের কিছু শেয়ার করবেন না, ডিম্যাটের কিছু শেয়ার করবেন না। ডিম্যাটের করলেও এমন কিছু যদি ওটিপি পেয়েও যায়, তো এমন কিছু বাজে কিছু হয় না একটা ওটিপিতে, বিকজ দ্য থিং ইজ আপনি যে ব্যাংক থেকে ইনভেস্ট করছেন সেই ব্যাংকে উল্টে পড়বে যদি কেউ টাকা উইথড্র করে আপনার হয়ে, তো ওই জন্য অতটাও বাজে কিছু হয় না, কিন্তু ব্যাংকের ওটিপি কোনোদিন শেয়ার করবেন না, এগুলোকে বলে ফিনান্সিয়াল সিকিউরিটি। আরও সিকিউরিটির মধ্যে কি পড়ে, মিউচুয়াল ফান্ড যেখান থেকে করছেন সেই অ্যাপ আপনাকে হেল্প করছে কিনা, যদি বাই চান্স আপনার কিছু হয়ে যায় তাহলে আপনার ফ্যামিলিকে জানাতে হেল্প করছে কিনা, বা কেউ নিজে থেকে কল করে কিনা, পিছনে কেউ আছে কিনা বলার মতো, হেল্প করার মতো, সেটাকে বলে ফিনান্সিয়াল সিকিউরিটি। এইগুলো আপনাকে ভেবে নিয়ে চলতে হবে। নেক্সট ইজ, আমি ব্যাংক মারফতে বাজাজ অটোতে মিউচুয়াল ফান্ড করেছিলাম, মাসে 10,000 দিতে হয়, 35 সালে টাকাটা উঠবে, গ্যারেন্টি লেখা আছে, আপনি কি বলছেন? যদি এটা আমার মতে আমি যেটুকু পড়লাম মিউচুয়াল ফান্ডই না, বিকজ মিউচুয়াল ফান্ডে ফার্স্ট অফ অল কোনো গ্যারেন্টি লেখা থাকে না। মার্কেট নিয়ে না, মার্কেট উপরে যায় নিচে যায়, কোনো বছরের 5% রিটার্ন, কোনো বছর 50% রিটার্ন, কোনো বছর 100% রিটার্ন, কোনো বছর -40% রিটার্ন। তো এরকম করে অ্যাভারেজে 15, 12, 18 ফান্ড টু ফান্ড ডিপেন্ড করে যে কোন ফান্ড আপনি নিয়েছেন, সেই হিসেবে আপনি কোনোটায় 12% পেলেন, কোনোটা 10, আবার ভালো ফান্ড নিলে 22, 25 এরকম পাইলেন। সেটা নলেজের উপর ডিপেন্ড করে, ছেড়ে দিন সেটা, কিন্তু গ্যারেন্টি কিছু থাকে না যে এত গ্যারেন্টি পাবেন। যেখানে হাই রিস্ক হাই রিওয়ার্ড সেখানে গ্যারেন্টি থাকে না। গ্যারেন্টি লেখা আছে, এটা নিশ্চয়ই কোনো ইউলিপ বা কোনো ইন্স্যুরেন্সের মধ্যেই পড়ছে, ইউলিপ হতে পারে বা ইউলিপও হয়তো না, এটা কোনো ইন্স্যুরেন্স পলিসির মধ্যে পড়ছে, ফ্লেক্সি ইনকাম, গোল্ড গ্যারেন্টির পলিসি, এরকম কিছু একটা হয়। ব্যাংক আপনাকে মিউচুয়াল ফান্ড, ওই জন্য আমার ব্যাংক পছন্দ না কেন, মিউচুয়াল ফান্ড বাগেরা বলে তাদের টার্গেট ফুলফিল করার জন্য মানুষের স্বপ্ন, মানুষকে ঠকানো হয় মিউচুয়াল ফান্ড বলে। আপনি এখনো জানতেন মিউচুয়াল ফান্ড, এটা হয়তো মিউচুয়াল ফান্ড না, আমাকে এই আমার ভিডিওটা গিয়ে নিয়ে দেখাবেন, দেখিয়ে বলবেন, বা কাগজটা নিয়ে আসবেন, নিয়ে এসে আমাদের অফিসে দেখাবেন, আমি বুঝে যাবো সেটা মিউচুয়াল ফান্ড কিনা। আর আমার ভিডিওটা দেখিয়ে বলবেন, এখানে দেখান যে কোথায় এটা মিউচুয়াল ফান্ড লেখা আছে। 10,000 টাকা করে যদি মাসে দিতে হয়, 35 বছর এরকম দিতে হয়, কোথাও লেখা থাকে না। মিউচুয়াল ফান্ড হচ্ছে আপনি যত বছর টানতে পারছেন, 4 বছর 5 বছর টানতে পারছেন, 30 বছর টানতে পারছেন, আপনার উপর। ইন্স্যুরেন্সটা ট্রেনে যেতেই হবে, এলআইসির মতো বা ইন্স্যুরেন্সের মতো 35 সাল দিতেই হবে। কিন্তু মিউচুয়াল ফান্ড বা ইনভেস্টমেন্ট হচ্ছে সবসময় আপনি যেটুকু বললেন সেটুকু দিলেন, বাকিটা কোনো পেনাল্টি নেই, যখন খুশি বন্ধ করলেন, যখন খুশি তুললেন, যখন খুশি SWP মান্থলি ইনকাম নিলেন আপনার উপর, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এগুলো থেকে একটু বেঁচে, ব্যাংকে গিয়ে আমার ভিডিওটা দেখাবেন, বলবেন মিউচুয়াল ফান্ড এখানে দেখান, যেটা মিউচুয়াল ফান্ড কোথায় লেখা আছে। অ্যান্ড মিউচুয়াল ফান্ডের কাগজ প্রিন্ট আউট বা কিছু থাকলে বার করবেন, আর বলবেন ব্যাংকে গিয়ে ভিডিওটা দেখি যে রাজদা বলেছে MF সেন্ট্রাল থেকে খুলে বা ক্যাম্পস কেফিনটেক থেকে খুলে আপনার কোনো ফান্ড যদি এখান থেকে কেনা হয় তাহলে সেটা দেখাতে। যদি ক্যাম্পস কেফিনটেক বা দুটো মিলিয়ে MF সেন্ট্রাল যেটা হয় যদি না দেখাতে পারে বা না থাকে, তাহলে সেটা মিউচুয়াল ফান্ড না। রাজদা গোল্ড অ্যানালিসিস কি আছে 2025 লাস্ট কত হতে পারে? সেরকম গোল্ডে আমি বেশি ফোকাস আমি করি না, বাট স্টিল যদি গোল্ডে আমি যাই, যে কারেন্টলি এখন কত চলছে, MCX গোল্ড, ইন্ডিয়ান যে কমোডিটি মার্কেট আছে সেইখানে যদি যাই, সোনায় গোল্ড ফিউচার্স, তাহলে গোল্ড ফিউচার্স MCX গোল্ড এখন কারেন্টলি আজকের দিনে চলছে একটু মোটামুটি 1-1.5% ডাউন হয়েছে, 94,500 কাছে চলছে, প্রচুর বেড়েছে, কোনো সময় মেজর সেলিং আসতেই পারে। কিন্তু যদি এখান থেকে একটা ট্যারিফ ফেরিফ মাহল ঠিক হওয়ার পরে মানুষ যদি ভাবে যে মার্কেট ঠিক হবে, ট্রাম্প আসবে, এসে আর যুদ্ধ আটকাবে, আর কিছু হবে না, যদি আবার তারপরে
উল্টো হয়ে গিয়ে ধরুন সেপ্টেম্বর বা অক্টোবরে যুদ্ধ শুরু হয়ে যায় ইরান ইসরায়েল, তাহলে হয়তো ডিসেম্বরের দিকে বা লাস্টের দিকে আমরা হয়তো গোল্ডকে এই যে দাম চলছে এটা 1 লাখও পৌঁছাতে দেখতে পারি, বা 97,000 অ্যাটলিস্ট 97,000 মিনিমাম টার্গেট, বা 1 লাখ অব্দি দেখতে পারি। ঠিক আছে, আপনার অ্যানালিস কি বলে বলবেন। কার কার মনে হয় যে মার্কেট এই বছর 26,000 যেতে পারে? যদি মনে হয় তার নিচে 26,000 লিখবেন, আর যদি মনে হয় যাবে না 22,000 দিকে আবার যাবে, তো নিচে 22,000 লিখবেন, বুঝে যাবো যে কার কেমন মনে হয়। অ্যান্ড টেলিগ্রামে জয়েন হতে অবশ্যই ভুলবেন না, ফ্রি অফ কস্টে। ওকে, মার্কেট রিলেটেড কোনো ইউটিউব ভিডিও যখন আমরা দেখি, মিনিমাম একটা স্পেসিফিক স্টক রিলেটেড কোনো ডিসকাশন আমরা এক্সপেক্ট করি, কোনো বাই সেল রেকমেন্ডেশন না দিয়ে সেবি রুলস মেনটেন করে একটা স্টক ডিসকাশন থাকলে ভিডিওটা ইন্টারেস্টিং হবে। সেবি রুলস পড়ুন, সেবি রুলস ফলো করে বললে হবে না। সেবি রুলস বলে কোনো দিন, সেটা ইউটিউবে হোক যে কোনো হোক প্রাইভেটলি হোক, এখন এই আনেওয়ালা ফেব্রুয়ারি থেকেই বলেছে যে স্টক নিয়ে ডিসকাশন করা যাবে না। স্টক নিয়ে ডিসকাশন করলেও মার্কেট নিয়ে ডিসকাশন করা যাবে, ওভারঅল ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে ডিসকাশন করা যাবে, বাট স্টকস নিয়ে ডিসকাশন করা যাবে না, পাবলিকালি করা যাবে না, সবার গোল আলাদা করা যাবে না, অনেক ভুল ডিসিশন নিয়ে নেয়। অ্যান্ড করলেও 3 মাস পুরনো ডেটা নিয়ে করতে হবে। ধরুন একটা স্টকের দাম আজকে চলছে 200 টাকা, 3 মাস আগে চলছিল 160 টাকা, আমাকে 160 টাকা নিয়ে বোঝাতে হবে। 3 মাস আগে কি হয়েছে সেইটুকু আমি বোঝাতে পারবো, কারেন্টলি রিসেন্ট দাম চলছে এটা নিয়ে আমি বোঝাতে পারবো না। তো যখন আমি দাম নিয়ে অ্যান্ড টেকনিক্যাল লেভেলস দিয়ে বোঝাতে পারছি না, তার স্টক নিয়ে ডিসকাস করে কি লাভ। একটা স্টকে কি ব্যবসা চলছে, কেমন কোয়ার্টারলি রেজাল্ট এলে সেটা নিয়ে বলা যায়, বাট স্টকটা কি হবে না হবে আনে বলে 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 15 দিন 50 দিন সেটা হয় না। যদি এই রকমই এক্সাক্ট লাগে তো আপনাদের জন্য সেবি বলে দিয়েছে যে সেবি রেজিস্টার আর এর কাছে চলে যান, বা আপনি কোনো অথরাইজড পার্সনের কাছে চলে যান, বা আমাদের কাছে আপনি চলে আসবেন। স্টকের পিএমএস আমাদের কাছে আসতে গেলে তো স্টকের পিএমএস 50 লাখের নিচে আমরা করতে পারি না, তার নিচে অনলি মিউচুয়াল ফান্ডস, তো টাকা থাকলে ওখানে চলে যান। তো ওরকম একটা রেজিস্টার্ড কারোর কাছে চলে যান যে আপনাকে হেল্প করতে পারবে। ইউটিউবে যারা যারা যদি কেউ একটা দুটো চ্যানেল যদি করেও থাকে এরম, খুব তাড়াতাড়ি বন্ধ হতে চলেছে বা ফাইন পেতে চলেছে। যদি বাই চান্স কেউ ফাইন পেয়ে যায়, আমরা তো শিওর 100% যে আপনারা কেউ কারোর আপনার জন্য করিও, যদি বলি আমাকে 10 লাখ টাকার ফাইন এসছে, আপনি কি দেবেন, হেল্প করবেন এখান থেকে 1 লাখ? আপনারা তো দেবেন না, তখন চুপ হয়ে থাকবেন। তো যেন কেউ কোনোদিন রিস্ক নিতে চায় না, রিস্ক নেওয়া উচিত না, যেটা ইলিগাল কেন করবে, তাই না? মিরাই অ্যাসেট লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডটা কেমন একটু জানাবেন। দেখুন, গোলের উপর ডিপেন্ড করছে, বয়সের উপর ডিপেন্ড করছে। যদি আপনার এরকম বয়স যে আমি 10-15 বছর ফেলে রাখছি, তাহলে তো যে কোনো ফান্ডই নিতে পারছেন আপনি। ডিপেন্ড করবে যদি 12-14% লং টার্মে 15 বছর পরে যদি 12 থেকে 14% রিটার্ন নিয়ে আপনি যদি খুশি থাকেন, 18-20 তাড়াতাড়ি পয়সা বাড়ানোর দরকার নেই, তো ওটাতে আপনি স্টিক থাকতে পারেন। অ্যান্ড তারপরে যদি এসডব্লিউ নিতে চান তো নিতে পারেন, অসুবিধা নেই। বাট আপনি 10-15 বছর ফার্স্টে রাখতে হবে, তারপরে 12-14%। অনেক হাই এউএম যদি হয়ে যায় বা ফান্ড ম্যানেজার যদি চেঞ্জ হয়ে যায় যে এখন করছে, তারপরে আপনি শিফট করলে করার কথা ভাবতে পারেন, তার আগে না। নেক্সট ভিডিওতে একটু এনএফও সম্বন্ধে বলুন। এনএফও তে ইনভেস্ট করা কি লাভদায়ক হতে পারে? এনএফও হচ্ছে নিউ ফান্ড অফারিংস, নতুন যে মিউচুয়াল ফান্ডগুলো আছে, যেমনি নতুন স্টকগুলো আসে, আইপিও, বুল মার্কেটে আইপিও আসে ছেয়ে যায়, এখন বিয়ার মার্কেটে একটাও আইপিও নেই কারেকশন ফেজে। তো ওই রকম এনএফও মিউচুয়াল ফান্ডের আসে নতুন মিউচুয়াল ফান্ড। আমার মতে এনএফও, আমি আমার ক্লায়েন্টস, আমি ডিস্ট্রিবিউটার হয়, আমি আমার ক্লায়েন্টসের একটা এনএফও তো খুব রেয়ার, আমি ভালো এনএফও থাকলে দিই, বাট আমি একটা এত এনএফও আসে আমি একটা এনএফও তেও ইনভেস্ট করি না। আগের বছর এত এনএফও এসছে, এসবিআই এনার্জি অপরচুনিটিস, ইনোভেটিভ অপরচুনিটিস, আর ওই কিছুদিন আগে কোটাক এনার্জি আসলো, এইগুলো ভরে ভরে দেখবেন আপনার এজেন্ট বা ডিস্ট্রিবিউটার দেখবেন ভরে ভরে ইনভেস্ট করাবে, তাদের লাভ বেশি, আপনার কিন্তু লাভ না। কিন্তু আমি আমার লাভ দেখি না, আমি আমার ক্লায়েন্টসদের লাভ দেখি, বিকজ তাদের লাভ দেখলে তারাই ফিউচারে আমায় লাভ দেবে, আমি জানি। তো সেই ক্ষেত্রে এনএফও থেকে আমি দূরে থাকি কেন? বিকজ এউএম থাকে ফার্স্টে শুরু হওয়ার সময়, তো এউএম অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট থাকে ধরুন একদম কম, 0, সেখান থেকে বেড়ে 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 এনএফও থেকে কিছু হলো, তারপর আস্তে আস্তে ইনভেস্টমেন্ট বাড়ে। যতক্ষণ একটা বড় এউএম হচ্ছে ধরুন 20,000 কোটি বা কিছু, ততক্ষণ ভালো একটা ফান্ড ম্যানেজার যে 1-2 কোটি টাকার মায়না পায় তারা রাখবে না। একটা ইনএক্সপিরিয়েন্স বা ছোটখাটো 99% মেজরিটি অফ দ্য এনএফও তে ছোটখাটো ইনএক্সপিরিয়েন্সড, অত ভালো অত এক্সপিরিয়েন্সড ওয়ালা ফান্ড ম্যানেজার থাকে না, অ্যান্ড সে রিটার্নটাও অত ফার্স্টে আনতে পারে না। যখন ফান্ডটা বেড়ে যায় তখন ভালো ভালো যারা মায়না পায় ফান্ড ম্যানেজার, এক্সপিরিয়েন্স ফান্ড ম্যানেজার, তাদেরকে কি একটা ছোট ফান্ড ম্যানেজার কি বড় টাকা ম্যানেজ করতে দেবে? দি অ্যান্সার ইজ নো। বড় একটা ফান্ড ম্যানেজারকে বড় টাকা ম্যানেজ করতে দেবে,
অ্যান্ড ছোট যেগুলো নতুন শুরু হয়েছে সেগুলো একটা ছোট ফান্ড ম্যানেজারের কাছেই মেজরিটি থাকে, সবসময় না বাট মেজরিটি থাকে। তো ওই জন্য একটা ফান্ড যখন বেশিরভাগ দুটোর মধ্যে এউএম অনেক বড় হয়ে গেছে বা পুরোনো ফান্ড হয়ে গেছে, ধরুন পুরোনো মানে 4-5 বছর হয়ে গেছে, অ্যান্ড সেটাতে দুটো জিনিস দেখে নিয়েছেন, এনএফওতে কিছুই দেখেননি আপনি। এনএফওর পরে দুটো জিনিস দেখতে, একটা ফান্ড যে এলো বুল মার্কেটে কেমন পারফর্ম করছে অ্যান্ড তারপরে বিয়ার মার্কেটে কেমন পারফর্ম করছে, দুটো কেমন পারফরমেন্স দিল, দুটো যদি ঠিক থাকে, তার সাথে আলফা বিটা স্ট্যান্ডার্ড ডিভিশন সবসময় ঠিক আছে, তো তারপরে আপনার হয়তো 4-5 বছর পরে একটা ফান্ড নেওয়া উচিত, ইনভেস্ট করা উচিত। নতুন ওই 1-2 বছরের ফান্ড বা রিসেন্ট এনএফও আসছে, ইনভেস্ট করা উচিত না। তো যদি আপনার ব্যাংক বলে বা এজেন্ট বলে, কেউ বলে, ডিস্ট্রিবিউটার অ্যাডভাইজার কেউ বলে ইনভেস্ট করতে, তো বলবেন এনএফও কে না করুন, এখনের জন্য না করুন, সব দেখবেন তারপরে। আমি তো আমার ক্লায়েন্টসদের বলিই না, তাদের কোনো ফায়দা নেই, তো আমাদের এখানে ফায়দা নেই, পরে আমাকে কথা শুনতে হবে, যেটা আমি কোনোদিন চাই না, আমি কোনোদিন কথা শুনতে। তো মোটামুটি সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা, লেটেস্ট কোনো কোয়ার্টারলি রেজাল্ট আসছে, আপডেট আস্তে আস্তে পেয়ে যাবেন। নেক্সট ভিডিওটা আমাদের হয়তো 200তম ভিডিও হবে, তো ওটাতে আমরা হয়তো কিছু ডিসকাস করবো ভালো কিছু। অ্যান্ড যদি আপনারা ফান্ড চান যে আমি কোনো ফান্ড আপনাকে রেকমেন্ড করে 10-15 বছর করে দিই, তো একটা অ্যাকাউন্ট খুলে আপনি স্টার্ট করতে পারেন এনজে ওয়েলথে। এখানে আমাদের লাইসেন্স নাম্বারটা আমার কারেন্টলি চেক করে নিতে পারেন, আপনারা কি এমফির ওয়েবসাইটে 300613 সেখান থেকে আপনি পেয়ে যাবেন। এখানে লিখবেন 300613, ক্লিক করবেন, চলে আসবে, ঠিক আছে। অ্যান্ড ফোন নাম্বারটাও লিখে দিচ্ছি, 7003684863, এটা হচ্ছে পার্সোনাল নাম্বার। রাত 8টা থেকে 10টা অবধি, সানডে ছাড়া, বাট একটু ডিলে হবে এখন। আজকে যদি কেউ অ্যাকাউন্টের ডিটেলস পাঠান, অনলাইনে খুলবেন কি অফলাইনে খুলবেন, একটু ডিলে হবে, 1 মাস অবধি এখন বলে রাখছে, আগে ডিলে হতে পারে, বিকজ একটু রাশ চলছে এখন। তো আগের যেগুলো আছে সেগুলোকে আগে ঠিকঠাক করে ফুলফিল করে ইনভেস্টমেন্টস হোক, তারপরে নতুন যারা আছে তাদেরকে আমরা করব। তো এখন বলে রাখলে 1 মাস একটু দেরি হতে পারে, বা 1 মাস পরে যদি বলেন তারপরে হয়তো 1-2 মাস দেরি হতে পারে। তো ওই জন্য একটু তাড়াতাড়ি বলে রাখবেন, পাঠিয়ে রাখবেন, বাট 1 মাস একটু হাতে রাখবেন, ব্যাস, দ্যাটস ইট। আর কিছু না, আনে বলে 10-15 বছর যা টাকা চাই আমি ডিসকাস করে সেই হিসাবে বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।